আমরা এখানে প্যাসেজ নাম্বার 2 তে মেইনলি এমসিকিউ কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটাই আমরা দেখব। স্টেপ 1 হচ্ছে সবসময় আমরা যখন প্যাসেজ পড়ব, স্টেপ 1 হচ্ছে সবসময় শিরোনামটা দেখা। শিরোনাম মানে হেডিং, কিন্তু এখানে কোনো হেডিং দেওয়া নাই প্যাসেজ। তাহলে স্টেপ 1 হেডিং দেখলে কি লাভটা হয়? হেডিং দেখলে অনুমান করতে পারি যে আসলে কি বিষয় নিয়ে কথাবার্তা বলা হবে। তো যেহেতু এখানে কোনো শিরোনাম নাই, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। তো প্রশ্ন যখন যাব, প্রশ্নের মধ্যে আমাদের প্রথমে দেখতে হবে এই যে কোয়েশ্চেন ইনস্ট্রাকশনটা, কোয়েশ্চেন 7 to 9। তাহলে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, তাহলে কত দাঁড়ায়? 2 প্লাস 1। সবসময় এটা বের করে ফেলতে হবে যে আসলে কয়টা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, শুধু মানে একটা আইটেমে কয়টা প্রশ্ন দেওয়া আছে সেটা একসাথে দেখে ফেলতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 3টা প্রশ্ন, বুঝতে পারলাম। চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স এ বি সি ডি। এটা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের এই কোশ্চেনটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা এমসিকিউ কোশ্চেন ডিল করতে যাব। এবার আমরা শিখবো আসলে এমসিকিউ কোশ্চেন যখন আমরা সলভ করব তখন আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে। সব সময় এমসিকিউ কোশ্চেনে আমরা কখনোই এই অপশনের দিকে তাকাবো না, অপশন বাদ, অপশন পড়বো না। শুরুতে আমরা অপশন পড়বো না, আমাদের ফোকাসটা থাকবে শুধু প্রশ্নের দিকে। তো প্রশ্ন যখন পড়বো সবসময় খেয়াল করবো প্রশ্নের ভার্ব কোনটা। আমাদের এখানে ভার্ব কোনটা? কমপ্লিটেড। তো অনেকে বলবে যে ভার্ব হচ্ছে স্যার কমপ্লিটেড। এখন যদি কমপ্লিটেড হয়, গত কি তারা গবেষণা শেষ করলো 1982 সালে, আবার ফাউন্ড কেমনে আসলো? গবেষণা। তাহলে এই ফাউন্ডের সাবজেক্ট কে? যদি রিসার্চটা মানে কমপ্লিটেড যদি ভার্ব হয় তাহলে তার সাবজেক্ট হচ্ছে রিসার্চ। কমপ্লিটেড ভার্বের সাবজেক্ট যদি রিসার্চ হয় তাহলে ফাউন্ড ভার্বের সাবজেক্ট কে? ব্যাপারটা বুঝে গেছে? এই ক্ষেত্রে আমরা দেখি আসলে রিসার্চ এটা একটা নাউন না? রিসার্চ হচ্ছে একটা নাউন। এই নাউনের পরে এরকম হুট করে একটা ভার্ব, এরপর আবার আরেকটা ভার্ব পাইলে প্রথম নাউনটা যেমন কমপ্লিটেড, রিসার্চ কমপ্লিটেড, দেখবো আমরা মনে মনে সেটাকে বড় করতে পারি কিনা। কিভাবে বড় করব? একটা অ্যাডজেক্টিভ ক্লজ লাগিয়ে। রিসার্চ which was completed। সম্ভব এভাবে লেখা? রিসার্চ যেটা কিনা সমাপ্ত হয়েছিল, ঠিক আছে না? এবার এই যে অ্যাডজেক্টিভ ক্লজ সেটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেই। ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে দাঁড়ায় কি? রিসার্চ which was completed in 1982। এটা পুরোটা বাদ দিলে আমাদের সেন্টেন্স কি দাঁড়ায়? রিসার্চ ফাউন্ডেড। তার মানে গবেষণা দেখলো যে, গবেষণাতে দেখা গেছে যে, তাহলে এখানে দ্যাট আসছে না? দ্যাট মানে আরেকটা নতুন ক্লজ। একটা ক্লজে বলা হচ্ছে যে 1982 সালের গবেষণায় দেখা গেছে যে, এরপরে আসছে ইন দ্য ইউনাইটেড স্টেটস। প্রেপোজিশন দিয়ে শুরু না? প্রেপোজিশন দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে? তাহলে ইন দ্য ইউনাইটেড স্টেটস এটা নিশ্চয়ই সাবজেক্ট না। তাহলে এইটা আমরা গোল্লা করব, বাদ দিব। তাহলে বাকি রইল কি? সয়েল ইরোশন। সয়েল ইরোশনের আগে কোনো সয়েল ইরোশন এটা নাউন না? এর আগে কোনো প্রেপোজিশন আছে? তাহলে নিশ্চয়ই এটা সেন্টেন্সের কি ভার্ব, সাবজেক্ট। সয়েল ইরোশনের পরে আর কিছু আছে? তাহলে কি মিসিং? সাবজেক্ট দেওয়া থাকলে, যেমন আই, আই এর পরে কি বলবো? আই ইট রাইস, আই গো টু স্কুল। আই এর পরে ভার্ব বলবো না?
তাহলে সয়েল ইরোশনের পরে একটা ভার্ব কিছু বলবে, তার মানে আমেরিকাতে মাটির অবক্ষয়টা কি করেছিল, আমেরিকাতে মাটির অবক্ষয়টা কি করেছিল। তাহলে এখানে দি ইউনাইটেড স্টেটস এটা ক্যাপিটাল লেটার না, তার মানে একটা স্থান। 1982 এটা একটা সংখ্যা না, হ্যাঁ সময় না, তাহলে স্থান এবং সময় খেয়াল করতে হবে। কারণ কোন স্থান, কোন সময়, কোন ব্যক্তির নাম বা কোন বিশেষ কিছুর নাম থাকলে কি কি বললাম, স্থান, সময় আর কোন বিশেষ নাম থাকলে সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দেব। কেন প্রাধান্য দেব? সেগুলো হচ্ছে আমাদের সাইন পোস্ট। আপনি এখানে যখন আসেন দূর থেকে রিক্সাওয়ালা কি যদি চলে যায়, আপনি কি বলেন, এই ধরো সানমার ফেলে যাচ্ছে, সানমারটা হচ্ছে কি আমার সাইন পোস্ট। সানমারের আগেই ফার্স্ট নাইন স্কেয়ার, কথা বুঝাইতে পারছি? তাহলে এই যে জিনিসটা, আমি যখন প্যাসেজের সাগরে ঝাঁপ দিব, হ্যাঁ উত্তরটা কোথায় আছে, যখন দেখবো যে 1982 ইউনাইটেড স্টেটস পেয়ে গেছি, তাহলে এই দাঁড়াবো, ওইখানে দাঁড়াবো, তার মানে এখানে কোথাও আছে। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? এগুলো আবার সাইন পোস্ট, কিন্তু এগুলো দিয়ে আমি উত্তর বের করতে পারবো না প্রশ্ন যদি না বুঝি। প্রশ্ন আমাকে বুঝতে হবে। তো প্রশ্ন বলছে 1982 সালে যে গবেষণাটা হয়েছিল, সেই গবেষণায় দেখা গেছে আমেরিকাতে মাটির অবক্ষয়। তার মানে প্যাসেজ থেকে আমরা খুঁজে বের করব যে আমেরিকাতে মাটির অবক্ষয় কি হয়েছিল, এই তথ্যটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? এবার আমরা সরাসরি কোথায় চলে যাব, প্যাসেজে। এবং প্যাসেজে আমরা মাথায় কিন্তু এটা রাখবো যে প্যাসেজ আমি আনন্দ পাওয়ার জন্য পড়ছি না, মজা পাওয়ার জন্য পড়ছি না। আমরা অনেক রকম ভাবে পড়াশোনা করি। পরীক্ষার আগে রাতে যখন পড়ি কিরকম পড়ি, হ্যাঁ একেবারে ঠেসে ঠেসে মাথার ভিতরে ঢুকাই দেয় না, কালকে পরীক্ষায় আসতে পারে, গড়গড় গড়গড় করে মুখস্থ করে করে একবার এক লাইন 14 বার করে করে আওয়াজ করে করে চিল্লায় চিল্লায় পরে পরে মুখস্থ করে, তাই না? এটাকে রিডিং বলে না, এটাকে বলে রডিং। হ্যাঁ এটা এক ধরনের পড়া। হ্যাঁ আপনার বন্ধু আপনার কাছে চিঠি পাঠাইছে, ওইটা কিভাবে পড়েন? এভাবে পড়েন? ওইটা আরেক রকম। হ্যাঁ ওর থেকে গুরুত্বপূর্ণ একটা চিঠি পাঠাইছে, কি অনেকদিন পর বন্ধু পাঠাইলো, একটু চা খেতে খেতে পড়ি জিনিসটা কি বলতে যাচ্ছে, মজা নিয়ে পড়ি, তাই না? সংবাদপত্র যখন পড়ি তখন একরকম, কালকে কি হয়েছিল, ঘটনা কি। প্রতিটা পড়াশোনার পিছনে আমাদের একটা কি থাকে, পারপাস থাকে। তাহলে কোনটা হচ্ছে কি পরীক্ষায় পাস করার জন্য, কোনটা হচ্ছে আনন্দ পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য, কোনটা হচ্ছে খোঁজার জন্য। আপনি মনে করেন যে আপনার প্রাইজ বন্ড রাখেন, প্রাইজ বন্ড যখন রাখেন, হ্যাঁ মাসের শেষে প্রাইজ বন্ডের একটা কি আছে, লটারি, তখন কিভাবে কি করেন তখন, ওইটা কিভাবে পড়েন? নিউজ পেপারে যখন ওইটা পড়েন, হ্যাঁ তখন শুধু ওই নাম্বারটা মিলানোর চেষ্টা করেন, কোথায় নাম্বারটা আছে, এই ক সিরিয়াল, হ্যাঁ ক সিরিয়াল কোথায়, হ্যাঁ এই তো 100টার মধ্যে একটা পাওয়া গেছে ক সিরিয়াল, আচ্ছা বা 5টা পাওয়া গেছে, এই ক সিরিয়াল না আমার নাম্বার 15-20, 15-20 কোথায় আছে, 15-20 কোথায় আছে। হ্যাঁ তাহলে তাহলে বিভিন্ন রকম পড়া আছে, তাই না? কোনোটাতে আমরা মজা নিয়ে পড়তেছি, কোনোটা আমরা ঠেসে ঠেসে ঢুকাইতেছি, হ্যাঁ আবার কোনোটা শুধু মিলাইতেছি। এই মিলানোটাকে বলা হচ্ছে কি স্ক্যানিং। মিলানোটাকে কি বলা হচ্ছে? স্ক্যানিং। স্ক্যানার করে না, যে রিড করে আর কি। আমিও যখন পড়বো তো মাথায় এটা রাখবো যে আমার কোথায়, ওই যে আমার লটারি মিলতেছে কোথায়, ইউনাইটেড স্টেটস জায়গাটা কোথায় আসে, তারপর 1982 বিষয়টা কোথায় আসে, ঠিক আছে? এটা আমাকে করতে হবে, কিন্তু অর্থ না বুঝে না, মানে আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে এই জিনিসটা আমি খুঁজতেছি। তো আমি যখন আইএলটিএস এর রিডিং প্যাসেজ পড়বো, আমার লক্ষ্য কিন্তু আনন্দ পাওয়া না, আমার লক্ষ্য কিন্তু মাথায় চেপে চেপে কোনো কিছু ঢুকানো না, আমার লক্ষ্য হচ্ছে প্রশ্নে যেটা আমি পড়েছি সেটার উত্তরটা বের করা। কথা বুঝাইতে পারছি? তো শুরুতে দেওয়া আছে দ্য রোল অফ গভর্নমেন্ট। দ্য রোল মানে কি, ভূমিকা, অফ গভর্নমেন্টস ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। তাহলে এখান থেকে এখান পর্যন্ত ব্র্যাকেট দিলাম,
খুব ভালো করে খেয়াল করি। রোল হচ্ছে নাউন, ভূমিকা, এরপরে প্রেপোজিশন অফ, এরপরে নাউন গভর্নমেন্টস, ইন প্রেপোজিশন, আবার আসছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে কি? এনভায়রনমেন্টাল মানে, তাহলে ব্যবস্থাপনা কিরকম ব্যবস্থাপনা? পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা। আর গভর্নমেন্টস মানে সরকার। তাহলে যখন বাংলা করবো তখন পিছন থেকে যাব। পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের, ইন মানে ক্ষেত্রে, পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ভূমিকা, এরপর আসছে ভার্ব, হচ্ছে ডিফিকাল্ট। পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কঠিন, কিন্তু ইনএসকেপেবল, কিন্তু পালানোর কোনো উপায় নাই, বাদ দেওয়া যাবে না, করতেই হবে। ইনএসকেপেবল মানে বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা শুরুতেই আমাদের প্যাসেজে আমাদেরকে নিয়ে গেছে সরকারের পরিবেশগত ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে, তার মানে পরিবেশগত বিষয় নিয়ে আলোচনা করা হবে। Sometimes the state tries, state মানে কি? দেশ, tries মানে চেষ্টা করে, to manage the resources। তাহলে মাঝে মাঝে দেশ চাই, মানে এখানে স্টেট দ্বারা দেশ বা সরকারকে বোঝাচ্ছে, সরকারের কথাটা অন্যভাবে ঘুরিয়ে বলছে। সরকার চাই কি করতে? ব্যবস্থাপনা করতে। হ্যাঁ, কার ব্যবস্থাপনা? দ্য রিসোর্সেস। সরকার চাই তার যে সম্পদগুলো আছে সেগুলোকে ঠিকমতো কাজে লাগাতে, ঠিক আছে না? রিসোর্সেস পরে, এটা রিসোর্স নাউন না? রিসোর্সের পরে দেওয়া আছে ইট owns। একটু খেয়াল করি, এরকম স্ট্রাকচারটা আসলে বুঝতে না পারলে পরীক্ষার ফলে আনসার করা কষ্ট হয়ে যাবে। রিসোর্সেস নাউন না? সেন্টেন্স শেষ হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে সরকার এটাকে কাজে লাগাতে চাই, রিসোর্সকে, সম্পদকে কাজে লাগাতে চাই। সম্পদ নাউন, সম্পদের পরে আবার দিছে ইট owns। ইট হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে owns। ইট দ্বারা আসলে বোঝাচ্ছে সরকারকে বা দেশকে। owns মানে মালিক। এরপরে মনে মনে বুঝতে হবে এটার অবজেক্ট হচ্ছে রিসোর্স। তাহলে আমি একটু আলাদা করে লিখে দেখাচ্ছি। রিসোর্স দেওয়া আছে তো, রিসোর্স, এরপরে দেওয়া আছে ইট owns। আমরা এখানে বসে দেব দ্যাট ইট owns। তাহলে যেটা সরকারের আছে, মানে একটা দেশের যে সম্পদ আছে সেই সম্পদটা সেই সরকার ঠিকভাবে কাজে লাগাতে চায়। তারপর কমা দিয়েছে ডাজ সো ব্যাডলি, তার মানে এখানে মনে মনে বুঝতে হবে দ্য স্টেট ডাজ সো ব্যাডলি, কিন্তু সরকার এটা করে খুব খারাপ ভাবে, শোচনীয় ভাবে, এত ভালোভাবে করতে পারে না। তো often however, তবে প্রায় সময় গভর্নমেন্টস অ্যাক্ট ইন অ্যান ইভেন মোর হার্মফুল ওয়ে, মাঝে মাঝে বেশি ক্ষতিকর ভাবে সরকার এই কাজটা করে থাকে। কিভাবে? they actually subsidize the exploration and consumption of natural resources। they actually subsidies মানে ভর্তুকি দেয়। কোন কাজে ভর্তুকি দেয়? the exploration মানে ঘাটাঘাটি করা, and consumption মানে ভোগ করা। কার কনজাম্পশন? অফ ন্যাচারাল রিসোর্সেস। প্রাকৃতিক সম্পদ ঘাটাঘাটি করে শেষ করে ফেলার জন্য সরকার উল্টা কি দেয়? ভর্তুকি দেয়, যে তোমরা আমার প্রাকৃতিক সম্পদ শেষ করে ফেলো, তোমাদেরকে আমি টাকা দিব। এই জন্য বলা হচ্ছে তারা কিভাবে করে? খারাপ ভাবে। a whole range of policies, অনেকগুলো নীতিমালা,
from farm price support to protection for coal mining. তাদের কিছু নীতিমালা যেমন ফার্ম প্রাইস সাপোর্ট কি? ফার্ম প্রাইস সাপোর্ট মানে একটা খামার, মরিচের খামার, মরিচ চাষ করলো, এখন সরকার বলে যে ঠিক আছে তুমি মরিচ চাষ করো। মরিচ চাষ করার পরে তার প্রতি কেজি মরিচে তার খরচ হয়েছে 10 টাকা, কিন্তু আড়তদার বলছে আমি তোমার থেকে প্রতি কেজি মরিচ কিনবো 9 টাকা। তাহলে কি তার লাভ হবে না ক্ষতি হবে? লস। কিন্তু সরকার এসে আগ বাড়াইয়ে বলতেছে তুমি মরিচ উৎপাদন করো, তুমি টেনশন করিও না, তোমার 10 টাকার মরিচ আমি 20 টাকায় কিনে নিব। তাহলে এটা হচ্ছে কি? ফার্ম সাপোর্ট। তাহলে কিভাবে কাজ করতেছে তারা? তাদের নীতিমালা কি সরকারের? একটা নীতিমালা হচ্ছে ফার্ম প্রাইস সাপোর্ট, আর একটা মানে এখান থেকে শুরু করে টু মানে শুরু করে ফ্রম টু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রোটেকশন ফর কোল মাইনিং। কোল মানে কয়লা, কয়লার খনি থেকে কয়লা তোলো তোমরা, আমি তোমাদেরকে প্রোটেকশন দিব। তাহলে কি কয়লার খনি থেকে কয়লা তুলে ফেললে কি হবে? না প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে না? সেখানে যদি সরকার বলে যে আমি নিরাপত্তা দিব, তাহলে ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে? ক্ষতি হচ্ছে। Do environmental damage and often make no economic sense. এই যে নীতিমালা, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু ভালো করে খেয়াল করি। সাবজেক্ট হচ্ছে a whole range of policies. সাবজেক্ট হচ্ছে কি আসলে? রেঞ্জ মানে পলিসিস আর কি। আর ফ্রম থেকে এত পর্যন্ত, এটা আমরা ব্র্যাকেটে দিব, এটা অতিরিক্ত তথ্য। আর ভার্ব হচ্ছে ডু, নীতিমালা গুলো করে কি করে? এনভায়রনমেন্টাল ড্যামেজ, পরিবেশগত ক্ষতি করে। এন্ড দি আবার নতুন ক্লজ অফেন মেক নো ইকোনমিক সেন্স, এবং এই নীতিমালাগুলো কোনো অর্থনৈতিক গুরুত্ব বয়ে আনে না। সরকারের নীতিমালা পরিবেশেরও ক্ষতি করে, লাভও কোনো করতে পারে না। স্ক্র্যাপিং দ্যাম, স্ক্র্যাপিং মানে বাতিল করা। স্ক্র্যাপ মানে কি? বাতিল করা। স্ক্র্যাপিং ড্যাম, এই নীতিমালাগুলোকে, ড্যাম মানে কাকে বোঝাচ্ছে? পলিসিস। এই নীতিমালাগুলোকে বাতিল করলে, বাতিল করাটা এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট। অফার্স দিতে পারে টু-ফোল্ড বোনাস, দ্বিগুণ। টু-ফোল্ড বোনাস মানে দুই দিক থেকে লাভ হতে পারে। দুই দিক থেকে কিভাবে? a cleaner environment and a more efficient economy. এতে করে কয়টা লাভ হবে? দুইটা। পরিবেশটা পরিষ্কার থাকবে আর অর্থনীতিটা কার্যকর হবে। কখন? যদি সরকারি নীতিমালা রাখে না বাদ দেয়? হ্যাঁ, কোনটা? বাদ দিলে। তাহলে লেখক বলতেছে সরকারের নীতিমালা ভালো না, সরকারের নীতিমালার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। কিন্তু এই দুইটা যদি বাদ দেওয়া যায় তাহলে পরিবেশও কি থাকবে? পরিষ্কার থাকবে, আর অন্যদিকে অর্থনীতিও কার্যকর হবে। গ্রোথ এন্ড এনভায়রনমেন্টালিজম, উন্নয়ন এবং পরিবেশবাদিতা ক্যান অ্যাকচুয়ালি গো হ্যান্ড ইন হ্যান্ড। আসলে একটা দেশের উন্নয়ন এবং সেই দেশের পরিবেশ রক্ষা দুইটা কিন্তু হাতে হাত রেখে চলে, কাঁধে কাঁধ রেখে সমান তালে চলে। পরিবেশকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না, এই কথাটাই বলা হচ্ছে। If politicians have the courage to confront the vested interest that subsidies create, যদি রাজনীতিবিদরা have the courage to confront, সাহস, রাজনীতিবিদদের সাহস যদি থাকে মুখোমুখি হওয়ার। কনফ্রন্ট মানে কি? কনফ্রন্ট মুখোমুখি হওয়ার। মুখোমুখি হওয়ার সাহস যদি থাকে। কিসের মুখোমুখি হওয়া? the vested
ভেস্টেড ইন্টারেস্ট মানে নিজের স্বার্থ। নিজের স্বার্থ আছে না আমাদের রাজনীতিবিদরা কি করে, যদি বলে যে এখানে রাস্তা ঠিক হবে তাহলে রাজনীতিবিদরা কিন্তু আগেই খুশি হয়ে যায়, ঠিক আছে এই রাস্তা হলে তো আমার লাভ, এদিকে ব্রিজ হলে তো আমার লাভ। যদিও মানুষ মনে করে যে না জনগণের লাভ, নেতা তো আমাদের দেশ উন্নয়ন করছে, কিন্তু যেখানে 5 কোটি টাকার কাজ দেখাবে সেখানে দেখাবে 50 লাখ টাকা খরচ হবে, বাকি সবগুলো নেতার পকেটে। এটাই হচ্ছে কি ভেস্টেড ইন্টারেস্ট। তাহলে তাদের যে অন্তর্নিহিত স্বার্থ, তাদের যে ব্যক্তিগত স্বার্থ, এই ব্যক্তিগত স্বার্থ কোন আবার দেখা যাচ্ছে ইন্টারেস্ট স্বার্থ দ্যাট সাবসিডিজ ক্রিয়েট, এই স্বার্থটা কে সৃষ্টি করে? ওই যে সরকারি ভর্তুকি দেয় না, ভর্তুকি থেকে রাজনীতিবিদদের যে ব্যক্তিগত স্বার্থ সৃষ্টি হয়, সেই ব্যক্তিগত স্বার্থের মুখোমুখি হওয়ার সাহস যদি রাজনীতিবিদদের থাকে, তাহলে উন্নয়ন এবং পরিবেশবাদিতা দুইটাই কিন্তু সমান তালে এগিয়ে নেওয়া সম্ভব। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো হ্যান্ড ইন হ্যান্ড মানে সমান তালে। এখান থেকে কিন্তু শিখতে হবে যে কিভাবে রাইটিং এ লিখবো, স্পিকিং এ বলবো। রিডিং হচ্ছে আমাদের ইনপুট, বুঝা গেছে? যেমন দি ভেস্টেড ইন্টারেস্ট, এটা আমাদের বারবার লাগবে। দি ভেস্টেড ইন্টারেস্ট দ্যাট সাবসিডিজ ক্রিয়েট, পুরোটা আন্ডারলাইন করে রাখবো, এই ধরনের স্ট্রাকচার মুখস্থ করে রাখবো। কারণ এরকম বারবার স্ট্রাকচার মনে থাকলে ওয়ার্ড চেঞ্জ করে আমরা অনেকভাবে এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে পুরো প্যারাগ্রাফ থেকে আমরা দেখলাম যে আসলে সরকারের নীতিমালাটা পরিবেশের জন্য ক্ষতিকর, এই জন্য লেখক বলছে যদি এই নীতিমালা বাদ দেওয়া যায় তাহলে আমাদের পরিবেশও কি হবে, সুন্দর হবে, অর্থনৈতিক উন্নতি হবে। সেই জিনিসটা আরো ব্যাখ্যা করে বললো যে যদি মানে সরকার তার ব্যক্তিগত স্বার্থ, যেটা ভর্তুকি দেওয়া থেকে সৃষ্টি হয়, মানে রাজনীতিবিদরা ভর্তুকি দেওয়া থেকে যে স্বার্থটা তারা পায়, সেই স্বার্থটা যদি সাহসিকতার সাথে মুখোমুখি হতে পারে, এখানে কিন্তু বলেন যে সেটাকে অ্যাভয়েড করতে পারে বলে নাই। সাহসিকতার সাথে মুখোমুখি হওয়া মানে তুমি নিজের স্বার্থের কথা বাদ দাও, সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছি। তাহলে এখানে কিন্তু আমাদের প্রশ্নের কোনো বিষয় এখানে নাই, আছে? তাহলে আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফ। তো এখানে পাশে আমরা নোট লিখে দিব যে সরকারি নীতিমালা, পাশে লিখে দেব সরকারি নীতিমালা ক্ষতি, কারণ ক্ষতি নিয়ে এখানে আলোচনা হচ্ছে। পরবর্তী প্যারাগ্রাফ, no activity affects more of the earth's surface than farming. No activity, কোনো কার্যক্রমই, affects মানে ক্ষতি করা, affects মানে কি? ক্ষতি করা। No activity affects more of the earth's surface, ভূপৃষ্ঠকে more মানে বেশি, বেশি ক্ষতি করতে পারে না, than মানে তুলনায় বেশি ক্ষতি করতে পারে না, ফার্মিং মানে চাষাবাদ। তাহলে অর্থ কি দাঁড়াইলো? চাষাবাদের তুলনায় কোনো কাজই, কোনো অ্যাক্টিভিটি ভূপৃষ্ঠকে ক্ষতি করতে পারে না। তার মানে ভূপৃষ্ঠকে সবচেয়ে বেশি ক্ষতি করে কে? চাষাবাদ। It shapes a third of the planet's land area. The planet's land area মানে আমাদের পৃথিবীর ভূখণ্ড, আমাদের পৃথিবীর যে জমি, মাটি, তার a third মানে 76, a third মানে 1/3 মানে 33%, 33% পৃথিবীর জমির রূপ নির্ধারণ করে হচ্ছে চাষাবাদ। তার মানে পৃথিবীর যতটুকু মানে ভূখণ্ড আছে, তার ভূখণ্ডে 33 ভাগই চাষাবাদ হয়। কথা বুঝে গেছে? নট, এখানে হিসাব করা হয়নি কাকে, নট কাউন্টিং অ্যান্টার্কটিকা, and the proportion is rising. এই হিসাবের মধ্যে অ্যান্টার্কটিকা নাই, কারণ এখানে তো চাষাবাদ হয় না। and the proportion is rising, এই 33 ভাগ যে শুধু 33 ভাগ আছে তা না, এবং দিন দিন এটার পরিমাণ
বেড়ে যাচ্ছে। World food output per head has risen by 4%. World food output বিশ্ব খাদ্য উৎপাদন মাথাপিছু বিশ্ব খাদ্য উৎপাদন শতকরা 4 ভাগ বেড়ে গেছে। কোন সাল থেকে? Between the 1970s and 1980s, 70-এর দশক এবং 80-এর দশকের মধ্যে। কেন? Mainly as a result of increase in yields. Yields মানে উৎপাদন। Yields মানে কি? তাহলে এই 10 বছরের মধ্যে যে খাদ্য উৎপাদন শতকরা 4 ভাগ বেড়েছে মাথাপিছু, এর পিছনে মূল কারণ হচ্ছে উৎপাদন বেড়ে গেছে। কোত্থেকে? ফ্রম ল্যান্ড, মানে জমি থেকে, প্রতি জমিতেই উৎপাদন বেড়ে গেছে। অলরেডি ইন কাল্টিভেশন, যেই জমিতে অলরেডি চাষ হচ্ছে সেই জমিতেই চাষের উৎপাদন বেড়ে গেছে। আগে যদি 100 টন হইতো, এখন 104 টন হচ্ছে। Mainly as a result of মূল কারণ কি? উৎপাদন বেড়েছে, but also because more land has been brought under the plow. Brought under the plow মানে চাষের অধীনে আনা। শুধু যে জমির উৎপাদন বেড়েছে তা না, নতুন জমিতেও চাষাবাদ করা হচ্ছে। Higher yields মানে বেশি উৎপাদন, have been achieved, সম্ভব হয়েছে। বেশি উৎপাদন না, প্লাউ তো লাঙ্গল। ব্রিং আন্ডার দ্য প্লাউ মানে লাঙ্গলের আওতাধীন আনা, তার মানে চাষাবাদ করা। হায়ার yields have been achieved, বেশি উৎপাদন অর্জন সম্ভব হয়েছে বাই ইনক্রিজড ইরিগেশন। এই উৎপাদন বেড়েছে কারণ হচ্ছে সেচ বেড়েছে। ইনক্রিজড ইরিগেশন মানে কি? সেচ। হ্যাঁ, সেচ করা সহজ হয়েছে। এক, বেটার ক্রপ ব্রিডিং মানে ভালো জাতের শস্য বের করা সম্ভব হয়েছে। and a doubling in the use of pesticides and chemical fertilizers. তার সাথে বেড়েছে কি? ডাবলিং মানে দ্বিগুণ বেড়ে গেছে। সার এবং রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে বিশ্ব খাদ্য উৎপাদন মাথাপিছু শতকরা 4 ভাগ বেড়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে উৎপাদন বাড়ছে। উৎপাদন বাড়ার পিছনে কারণ হচ্ছে একই জমিতে বেশি উৎপাদন হচ্ছে, নতুন জমিতে উৎপাদন আনা হচ্ছে। পাশাপাশি বেশি সেচ করা হচ্ছে, ভালো জাতের শস্য আনা হচ্ছে, বেশি কীটনাশক, বেশি সার ব্যবহার করা হচ্ছে। এখানেও আমাদের আনসার নেই। তো এখানে আমরা দেখবো উৎপাদন মোর প্রোডাকশনটা লিখে রাখবো, কারণ অন্য কোনো প্রশ্ন যেমন ট্রু ফলস নট গিভেন কোশ্চেন থাকতে পারে, অন্য কোনো প্রশ্ন থাকতে পারে, বা হেডিং ম্যাচিং থাকতে পারে। যে কনসেপচুয়াল বিষয়টা যদি পাশে লিখে না রাখি তাহলে পরবর্তীতে আনসার দেওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তাহলে এবার আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফ সি। all these activities, তাহলে all these activities বলতে কাকে বোঝাচ্ছে? নতুন জমি চাষ করা হচ্ছে, ভালো জাতের সেচ বেশি করা হচ্ছে, ভালো জাতের শস্য আনা হচ্ছে, হ্যাঁ, বেশি কীটনাশক, বেশি সার ব্যবহার করা হচ্ছে। এগুলো হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটিস। may have damaging environmental impacts, হয়তো ক্ষতিকর পরিবেশগত প্রভাব থাকতে পারে। ফর এক্সাম্পল, যেমন ল্যান্ড ক্লিয়ারিং ফর এগ্রিকালচার is the largest single cause of deforestation. যেমন ল্যান্ড ক্লিয়ারিং মানে land clearing for agriculture is the largest single cause of deforestation. বন উজাড় হয়ে যাওয়ার, বন কেটে সাফ করে ফেলার সিঙ্গেল কজ, একমাত্র কারণ হচ্ছে ল্যান্ড ক্লিয়ারিং ফর এগ্রিকালচার। মানে জমিটা সাফ হয় কিসের জন্য? চাষাবাদের জন্য। কেমিক্যাল ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস মে কন্টামিনেট ওয়াটার সাপ্লাইস, মানে পানির যে মজুদ পানি আছে সেটাকে কন্টামিনেট মানে কি? কন্টামিনেট মানে দূষিত করা। মজুদ পানি দূষিত হয়ে যায় কি কারণে? কেমিক্যাল ফার্টিলাইজার্স, রাসায়নিক সার এবং কীটনাশকের কারণে।
এরপর বলা হচ্ছে মোর ইন্টেন্সিভ ফার্মিং এন্ড দ্য অ্যাবান্ডনমেন্ট অফ ফ্যালো পিরিয়ডস। মোর ইন্টেন্সিভ ফার্মিং মানে হচ্ছে ইন্টেন্সিভ মানে গাঢ়, বারবার বারবার চাষাবাদ, and the abandonment of fallow periods। একটা fallow periods মানে পতিত অবস্থা। পতিত অবস্থা মানে ধান চাষ করা হইলো, এরপর জমিটাকে একটু খান্তি দিতে হবে 2 মাস 3 মাস, এরপর অন্য চাষ করা সম্ভব। তাহলে মাঝখানে যে পিরিয়ড যেটা, সেটাকে বলা হচ্ছে fallow periods। আর abandon মানে সেটা বর্জন করা, মানে 2 চাষাবাদের মধ্যবর্তী সময়টাকে বাতিল করা, বেশি চাষ করা, এই এবং বেশি বেশি সার চাষের কারণে, বেশি বেশি কীটনাশকের কারণে পানি দূষিত করা, এই সমস্ত কারণে কি হয়, tend to exacerbate, অবস্থা আরো খারাপ করা, exacerbate soil erosion। মাটির soil erosion মানে মাটির অবক্ষয়, এই সমস্ত কারণে মাটির অবক্ষয় আরো বেড়ে যায়।